দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। চট্টগ্রামে নামতে শুরু করেছে বন্যার পানি। বানভাসী মানুষের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানো। একদিকে খাবার ও ওষুধ সহ নানা নিত্যপণ্যের সংকট, সাথে পুনর্বাসনের দুশ্চিন্তায় সাতকানিয়া, বাঁশখালী সহ দুর্গত এলাকার মানুষ। তবে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার, জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। বাবা অটোরিকশা চালক, মা আর ভাই বোনেরা আশ্রয় কেন্দ্রে। তাই বন্যার পানি কমার পর মাথা গোঁজার ঠাইটুকু বসবাসের উপযোগী করতে ব্যস্ত সাতকানিয়ার কেউচিয়া 2 নম্বর ওয়ার্ডের মাদ্রাসা শিক্ষার্থী জায়েদ হোসেন। যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলা দেবো আর কি, যেগুলো এখানে ফুটো হয়ে গেছে সেগুলো তুলে নেব তরলগুলো। বন্যায় ডুবেছে এলাকার নুরুল আলমের ডে নাইট ফার্মেসি। নষ্ট হয়েছে প্রায় 3 লাখ টাকার ওষুধ। আগের বন্যায় ক্ষতি পোষাতে ঋণ নিয়েছেন, যা পরিশোধ হয়নি এখনো। এবারের ক্ষতি কিভাবে পোষাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। আগে একবার নিয়েছে, এগুলো শেষ হয় না, এখন আবার নতুন ভাবে ঋণ নিয়ে কিভাবে করবো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বৃষ্টি কমায় সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে নামছে পানি। যতই পানি কমছে ততই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। অনেকের ভেঙে গেছে বসতঘর, নষ্ট হয়েছে দোকানপাটের জিনিসপত্র। সবখানেই তাই এখন সংগ্রাম ঘুরে দাঁড়ানোর। পোল্ট্রি ফার্ম সব পলিয়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে। সমস্ত মাছের ঘেরগুলো ডুবে যাওয়ার কারণে মৎস্যজীবী যারা, তাদের কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেক কষ্ট পাইছে ভাই, ভাত কানে খাই নাই, মানে কিছু খাইছি কিছু খাই নাই। তো কেউ তো সাহায্য সহযোগিতা সরকারি বেসরকারি কোনো পাইতেছে না। সবাই মানে কি অসুস্থ, দুর্বল হয়ে গেছে। কষ্টর বিনিময় হনবত হওয়ানের বাজি যেটা 2 বেলা খাইব, এটা 1 বেলা খাই চলতেছে। উপর থেকে চলে গেছে তো পানি, এই একটু শুকনা পড়বো আর কি, রোদ আসার পর একটু শুকনা, তারপর আমরা বাড়িতে যেতে পারবো। একই অবস্থা বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে, যেখানে বিধ্বস্ত হয়েছে বহু কাঁচা আধা পাকা বাড়িঘর, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ, নষ্ট হয়েছে ফসলি জমি। তাই স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। মশারে ভ্যালি বাজারে একটা সুইচ গেট আছে, এই সুইচ গেটে প্রায় 7 থেকে 8টা ছিদ্র আছে, কিন্তু ওখানে কৃত্রিম সংকট করে যারা মৎস্য ব্যবসায়ী, তারা ওইখানে মাত্র 2টা ছিদ্র খোলা রাখছে। যেহেতু ঘর বাড়ি পড়ে গেছে, তাদের আশ্রয়স্থল সেটা যদি আপনার পিলার এবং টিন দিয়ে কোনো রকম আশ্রয়স্থল করে দেওয়া যায়। সব মিলে এবারের বন্যায় জেলার 15 উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 9.5 লাখ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিব। সরকারি হিসাবে সাতকানিয়ায় বন্যা কবলিত হয় 85% এলাকা, বাঁশখালীতে এই হার 60%। এছাড়া 80% এলাকা প্লাবিত হয় সন্দ্বীপ আর হাটহাজারী উপজেলায়। 70% এলাকা প্লাবিত হয় লোহাগাড়া ও আনোয়ারায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মিট। ইবেন, এখন সেখানকার কি অবস্থা, পানি নেমেছে কিনা, একই সাথে সেখানকার মানুষজন খাদ্য সহায়তা কেমন পাচ্ছে? পানি অনেকের বাড়ি থেকে নেমেছে, তবে বেশ কিছু এলাকা এখনও পানিবন্দী আছে, সে জায়গায় নৌকা নিয়ে অনেকে যাতায়াত করছে। আর এছাড়া আমরা দেখছি যে ত্রাণের সহায়ের জন্য মানুষের যে হাহাকার, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে শুধুমাত্র ত্রাণের জন্য এই দীর্ঘ সারি, এটি আসলে মানুষ আর না হলো এখানে কয়েকশো মানুষ, আসলে একটি ত্রাণের গাড়ি আছে, সেই একটি ত্রাণের গাড়ির জন্য কয়েকশো মানুষ দাঁড়িয়েছেন। একই চিত্র আসলে সব জায়গায় আমরা দেখেছি, যে জায়গায় আসলে ত্রাণ দিচ্ছে সেই জায়গায় আসলে মানুষের যে দীর্ঘ সারি, মানুষের ত্রাণের জন্য যে একটি হাহাকার, সেটি আমরা কিন্তু দেখছি। যদিও বেশ কিছু সংখ্যক ব্যক্তি সহায়তায়, সরকারি সহায়তায়, সরকারি বিভিন্ন সংস্থা, এর পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে, নৌবাহিনীর পক্ষ থেকে এই যে ত্রাণ বিতরণ কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমরা প্রতিটি পাড়ায় পাড়ায় দেখেছি ত্রাণের গাড়ি, বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবী সংগঠনরা এসেছে ত্রাণের গাড়ি নিয়ে। তারপরও আসলে যে ত্রাণের যে পর্যাপ্ত ত্রাণ সেটি মিলছে না, কারণ এখানে লাখ
লাখ মানুষ দীর্ঘ 7 দিন তারা পানিবন্দী ছিলেন। এখনও তারা তাদের যে চুলা জ্বালাবেন সে পরিস্থিতি নেই, কারণ অধিকাংশ মানুষেরই ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। যাদের দোতলা কিংবা 3তলা বাড়ি তারা ছাড়া অধিকাংশ যারা আসলে গ্রামের, যেহেতু গ্রাম এখানে অধিকাংশ বাড়ি কিন্তু নিচতলা, যার কারণে সবারই বাড়িঘর নষ্ট হয়েছে, আসবাবপত্র নষ্ট হয়েছে, লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এই যে ক্ষতি, সে ক্ষতি পুষিয়ে উঠার জন্য তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের পাশাপাশি এখন রান্না অর্থাৎ চুলায় আগুন দেওয়ার মতো পরিস্থিতি এখনও হয়নি। এই কারণে মূলত ত্রাণের যে গাড়িগুলো যেখানে আছে সেখানে মানুষের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আমরা এখানকার যে মানুষজন তারা বলছেন, আমরা সকাল থেকে বাঁশখালী বা সাতকানিয়া, চন্দনাইশ পুরো এলাকার মানুষজন আসলে বলছেন যে আসলে তারা তাদের আসলে এটি তাদের জন্য একটি দুঃসহ স্মৃতি হিসেবে থাকবে, কারণ কেউ আসলে কল্পনা করতে পারেনি, কেউ ভাবেননি এই পরিমাণ পানি আসলে তাদের হবে, এই পরিমাণ ভয়াবহ বন্যার কবলে তারা পড়বেন। এই যে দুঃসময় তারা পার করছেন, সেই সময়টায় বিত্তবানরা সরকারি সমন্বিত যে ত্রাণ কার্যক্রম সেটি যদি আসে, তারা যদি সে আওতায় আসেন, তাহলে হয়তো কিছুটা পরিত্রাণ পাবে, কিছুটা কষ্ট লাঘব হবে এই মানুষগুলোর। জোবাইর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মিট। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে পার্বত্য জেলা এবং কক্সবাজারে পানি নামছে প্লাবিত এলাকাগুলো থেকে, সে সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। তবে এখনও ত্রাণ বিতরণে ফেরেনি শৃঙ্খলা, পৌঁছেনি সব জায়গায়। রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়িতে বানের পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এবার নতুন সংগ্রাম শুরু বসত ভিটা ও দোকানপাট ব্যবহার উপযোগী করে তোলার। ভেসে যাওয়া রাস্তা মেরামতে কাজ করছে সড়ক বিভাগ। বান্দরবনেও চলছে মানুষের ঘুরে দাঁড়ানোর লড়াই। অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে শুরু করতে হচ্ছে। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী আজিম নিহাদ এবং বান্দরবন থেকে যুক্ত হবেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। শুরুতে চলে যাচ্ছি আজিম নিহাদের কাছে। আজিম, কি অবস্থা আসলে সেখানকার? বন্যা পরিস্থিতি বলা যায় যে বেশ উন্নতই হয়েছে। আমরা কাল সেখানে গিয়েছিলাম। গতকাল যদিও কিছুটা সময় বৃষ্টি ছিল, এর পাশাপাশি সেখানে বেশ কিছু জায়গা জুড়ে আমরা কিছুটা জলাবদ্ধতা দেখতে পেয়েছিলাম। তবে যেহেতু গতকালের দুপুরের পর থেকে এবং আজকেও সারাদিন কোনো বৃষ্টিপাত হয়নি, ফলে বন্যা পরিস্থিতি স্বাভাবিকভাবে উন্নতি হয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে সেখানকার যে ক্ষতচিহ্ন সেটি বেশি হচ্ছে এবং বিভিন্ন সড়ক উপসড়ক, সেখানে বেশ কিছু সড়ক উপসড়ক ভেঙে গেছে এবং ব্রিজের ক্ষতি হয়েছে। যে ছোট ছোট সাঁকো ছিল সেগুলোরও ক্ষতি হয়েছে। বিস্তীর্ণভাবে যে কৃষকদের ফসলি জমি থেকে শুরু করে নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ঘরবাড়ি যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যদিও কাজ চলছে এবং ইতিমধ্যে জ্বালানি প্রতিমন্ত্রী তিনি কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত এই বন্যায় তিনি যেটি বলেছেন যে প্রাথমিকভাবে তারা যে ত্রাণ বিতরণ সেটি যাতে কোনো গাফিলতি না হয়, কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা কাজ করছেন এবং এই ত্রাণ প্রত্যেকের কাছে প্রাথমিকভাবে পৌঁছানোর পরে তারা পুনর্বাসনের কাজে হাত দিবেন এবং পুনর্বাসন করার আগে সেখানে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কেমন হয়েছে সেটি তারা নিরূপণ করবেন। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যে ত্রাণ তৎপরতা এবং যে ক্ষয়ক্ষতি নিরূপণ সেক্ষেত্রে খুব একটা শৃঙ্খলা ফিরেনি। জুবাই। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছি বান্দরবানে। সেখানে আছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, সেখানকার জনদুর্ভোগ আসলে কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। হ্যাঁ জোবাইর, আসলে বন্যার পানি নেমে যাওয়ার শুরু থেকে মানুষের নতুন একটি সংগ্রাম শুরু হয়েছে যে তাদের পুনর্বাসন এবং পাশাপাশি ঘুরে দাঁড়ানোর একটি লড়াই। আমরা দেখেছি গতকাল থেকে যে সমস্ত নির্মাণস্থলগুলোতে পানি প্লাবিত হয়েছিল, পানি নেমে যাওয়ার পর থেকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছে, এখনো পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। এখনো অনেক পাড়াগুলোতে আসলে মানুষ সঠিকভাবে তাদের আশ্রয় কেন্দ্র থেকে ফিরে আসে ওঠার উপযুক্ত হয়নি বলে তারা জানিয়েছে। তবে আমরা দেখেছি বিভিন্ন মানুষ ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন সরকারি বেসরকারি পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহযোগিতা অব্যাহত রয়েছে। আমরা দেখেছি পুলিশ সুপার ওয়াহাবুল ইসলামের নেতৃত্বে কিন্তু বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকায় তিনি ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করছে। বিশেষ করে যেহেতু শহরের পাশাপাশি কোহালং ইউনিয়ন সহ বান্দরবানের বিভিন্ন দুর্গম উপজেলাগুলোতে আসলে মানুষের একটি দুর্ভোগ বেড়েছিল, কারণ অনেকগুলো জায়গায় আসলে আশ্রয় কেন্দ্র না থাকার কারণে মানুষ আশ্রয় নিতে পারেনি। সে সমস্ত জায়গায় বিজিবির পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে সহায়তা অব্যাহত ছিল। এখন কিন্তু অনেক যে সমস্ত জায়গাগুলোতে নির্মাণগুলোতে পানি নামে না, আজকেও ধীরে ধীরে বেশ কিছু অঞ্চল থেকে পানি নেমে গেছে। বিশেষ করে এখন সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি খুব একদম নিচে নেমে গেছে, যতটুকু
থাকলে মানুষের নিরাপত্তা বোধ করে সেই পর্যন্ত গিয়েছে। এবং তারপরেও কিন্তু মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। চারপাশে কিন্তু ময়লার স্তূপ তৈরি হয়েছে, পাশাপাশি নতুন একটি আতঙ্ক তৈরি হয়েছে তাদের মধ্যে, যে রোগ বিরোগ তৈরি হচ্ছে, পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এখানকার রোগীরা। আমরা কথা বলেছি অনেকজনের সাথে, তারা যেটি বলছে সর্দি, জ্বর, কাশি, চর্মরোগ সহ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তাদের শুরু হয়েছে এবং প্রতি ঘরে ঘরে জ্বরের রোগী রয়েছে এবং বাত ব্যথার রোগী তৈরি হয়েছে বলে তারা জানছে। আমরা কথা বলেছিলাম সিভিল সার্জনের সাথে, তিনি যেটি বলছেন বিভিন্ন জায়গাগুলোতে তারা তাদের মেডিকেল টিম প্রস্তুত রেখেছে, পাশাপাশি 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় তাদের নতুন রূপে নতুন গঠিতভাবে মেডিকেল টিম রয়েছে। তারা বিভিন্ন রোগীদের কাছে চিকিৎসা সেবা দিচ্ছে, পাশাপাশি হসপিটালগুলোতেও কিন্তু আসলে বাড়তি প্রস্তুতি তারা রেখেছে বলে জানিয়েছে। এবং জেলা প্রশাসন যেটি জানিয়েছে, বান্দরবানে যে সমস্ত জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা করা হচ্ছে। মানুষকে পুনর্বাসনের জন্য তিনি ইতিমধ্যে প্রায় 1200 বান টিনের আবেদন জানিয়েছে বলে জানিয়েছে আমাদেরকে। সামনে আসলে এই ছিল বন্যার পরবর্তী সর্বশেষ পরিস্থিতি। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবনের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। এর আগে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী আজিম নিহাত। আবার বন্যার খবর, এবার রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, সেখানকার বন্যা পরিস্থিতি কেমন? একই সাথে একটি বিষয় জানাবেন, মানুষ আসলে খাদ্য সহায়তা কেমন পাচ্ছেন? বন্যা পরিস্থিতি গত 7 দিন পর আসে আজকে সূর্যের আলো দেখা মিলেছে এবং সারাদিনই সূর্য ছিল, কোথাও কোনো বৃষ্টিপাতের খবর আমরা পাইনি। এবং রাঙামাটির বাগাইছড়ি এবং বিলাইছড়ির ফারোয়ার বন্যা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানকার মানুষজন এখন অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তাদের ঘরবাড়ি অনেকের ভেঙে গিয়েছে, তাদের সেসব ঠিক না করা পর্যন্ত, ঠিক না হওয়া পর্যন্ত তারা আসলে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। সেগুলো ঠিক করেই আসলে তাদের বাসায় ফিরতে চান, এমনই আসলে কথা আমরা তাদের সাথে কথা বলেছি, সেটাই জানিয়েছেন। এবং এছাড়া রাঙামাটির বাগাইছড়ির যে সড়ক ব্যবস্থা, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় যে গ্রামীণ সড়ক সেগুলো ভেঙে গিয়েছে। রাঙামাটি বাগাইছড়ির সাথে খাগড়াছড়ির যে একমাত্র যোগাযোগের সড়ক ব্যবস্থা সেটিও একদমই ভেঙে যাওয়ায় সেগুলোর সংস্কারে কাজ করছে সড়ক বিভাগ। এছাড়া কৃষি, মৎস্য এবং হচ্ছে যে গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই দুই এলাকায় এবং এগুলো ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। তবে আশ্রয় কেন্দ্রে যারা মানুষজন অবস্থান করছিলেন শুরু থেকে, তাদের আসলে সরকারি সহায়তা পাওয়া গেলেও যারা আসলে সেই সময় শুরু থেকে যারা বন্যা কবলিত এলাকায় অবস্থান করছিলেন, নিজ বাড়িতে শেষ পর্যন্ত না গিয়ে আশ্রয় কেন্দ্রে না গিয়ে জীবন যুদ্ধ করছিলেন, তারা আসলে কোনো ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ করছেন। এখন পর্যন্ত যে বিভিন্ন মানুষের আসলে মৎস্য খামার ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের মুরগির ফার্ম ছিল সেগুলো অনেকেরই আসলে ভেঙে করে একদম স্রোতে নিয়ে চলে গেছে। তাদের এখন পর্যন্ত সেই ধরনের প্রশাসনিক ভাবে তাদের সাথে কেউ যোগাযোগ করেনি, তাদের কোনো ক্ষয়ক্ষতি সেভাবে নিরূপণ করা হয়নি বলে জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যারা আশ্রয় কেন্দ্রের শেষ দিন পর্যন্ত যতদিন পর্যন্ত অবস্থান করবেন তাদের জন্য খাদ্য সহায়তা 3 বেলা ব্যবস্থা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মঞ্জুর, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটির বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারে অপরিকল্পিত উন্নয়নের কারণে বন্যা দুর্যোগে মানুষের ক্ষতি বেশি হয়েছে। দুপুরে তিনি চট্টগ্রামের আনোয়ারায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সাথে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তারা ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দেন। পরে সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার পরিবেশ বান্ধব, তাই উন্নয়নে পরিবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার আছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, মীর হেলাল বলেন, সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন থেকেই স্বাভাবিক জীবনে ফেরার জন্য সব রকমের সহায়তা দেবে। কোনোভাবেই যেন খাদ্যের কোনো সমস্যা না হয় এবং প্রত্যন্ত অঞ্চল এবং যারা পানিবন্দী আছেন সেখানে যেভাবেই হোক সেখানে পৌঁছতে হবে, খাদ্য সেখানে দিতে হবে। সে ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, প্রশাসনের যারা ব্যক্তিরা রয়েছেন তারা কাজ করছেন এবং দলের পক্ষ থেকেও সবাই এখানে দৌড়ে আসছেন। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছে পরীক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করে, অতিবৃষ্টি এবং বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা বন্ধ থাকলেও অন্যান্য বোর্ডে পরীক্ষা অব্যাহত রয়েছে। অথচ এবার পরীক্ষা হচ্ছে অভিন্ন প্রশ্নে। এতে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তাছাড়া ফলাফল ঘোষণা এবং উচ্চতর শ্রেণীতে ভর্তি প্রক্রিয়াও পড়তে পারে জটিলতায়। পরে বোর্ড কর্তৃপক্ষের সাথে দেখা করে দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। যদি অফ রাখে সব বোর্ড একসাথে অফ রাখবে, যদি চালু করে সব বোর্ড একসাথে পরীক্ষা নেবে। আপনারা যে বললেন অভিন্ন প্রশ্নে আমরা পরীক্ষা দেবো, এটা তো আপনারা ইনশিওর করতে পারতেছেন না।
আবার অন্যদিকে এই পরীক্ষাগুলো আমাদের আবার লাস্টে দিতে হবে, তাহলে আমরা অ্যাডমিশনের টাইম কখন পাবো? কালকের দিন এমন একটা দিন পরীক্ষা স্টুডেন্টদের থেকে নিল, একজন নালে পড়ে যাচ্ছে গর্তের মধ্যে পানি জমাটের কারণে। যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তাদেরকে পুনরায় অ্যাডমিট কার্ড দেওয়ার আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে হবে। সকল বাংলাদেশ সকল বোর্ডে সেম কোয়েশ্চেন করতে হবে। আমরা যখন এর প্রতিবাদ করছি যে শিক্ষামন্ত্রী বলতেছেন আমরা ফার্ম মুরগি, আমরা কি ফার্ম মুরগি? পরীক্ষা তো সমাপ্ত হবে একই সাথে সমাপ্ত হবে, কারণ ব্যবহারিক পরীক্ষা আছে, একই সাথে ফলাফল দেওয়া হবে। তোমরা একসাথে পাশ করবে, একসাথে উত্তীর্ণ হবে, একসাথে ভর্তি পরীক্ষায় যাবে। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।